আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি বিগত ক্লাসে দুর্বল ছাত্রছাত্রীদের সম্পর্কে আলোচনা করেছিলাম। দুর্বল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলাম যে পৃথিবীতে যারা জগৎ বিখ্যাত হয়েছেন তাদের অনেকেই ছোটবেলায় তারা খুবই কম স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, মেধাবী ছিলেন না। কিন্তু পরবর্তীতে তারা বড় হয়ে তারা সাধনার বলে পরিশ্রম করে তাদের একাগ্রতার কারণে তারা অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন এবং তাদের মধ্যে অনেক বিজ্ঞানী ছিলেন যাদের কথা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মেধাবী ছাত্রছাত্রীদের গুণাবলী বা মেধাবী শিক্ষার্থীর গুণাবলী। একজন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী মেধাবী হলেই সে ভালো ছাত্র হয়ে যায় না। মেধাকে যদি ভালো কাজে লাগানো না যায়, মেধাকে যদি খারাপ কাজে লাগানো হয়, তাহলে সেই মেধা শক্তি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আবার এবং একজন খারাপ ছাত্রছাত্রী সে ছোটবেলায় খারাপ হলেও তার পরিশ্রমের কারণে, তার পরবর্তীতে পরিশ্রমের কারণে, তার একাগ্রতার কারণে, তার মনোযোগের কারণে, তার দৃঢ় প্রতিজ্ঞার কারণে, ডিটারমিনেশনের কারণে, বিভিন্ন কমিটমেন্টের কারণে সে আস্তে আস্তে ভালো ছাত্র হতে থাকে। তো একজন মেধাবী ছাত্র হলেই ভালো ছাত্র হয় না। মেধাবী ছাত্র মেধাবী জন্মগতভাবে অনেকে মেধাবী হয়, কিন্তু সেটাকে যদি নার্সিং করা না হয়, সে যদি পরিশ্রম না করে, সেটাকে ফেলে রাখলে সেটা কোনো কাজে আসবে না। আবার আরেকজন আয়ত্ত করে জন্মগতভাবে মেধাবী না হলেও তার পরিশ্রমের কারণে সে ক্রমশ মেধাবী হয়ে ওঠে। তো যাই হোক, একজন মেধাবী ছাত্র হলেই যে সে ভালো ছাত্র হবে এমন কোনো কথা নয়। তার কতগুলো কোয়ালিটি বা গুণাবলী থাকতে হবে, যেটা থাকলে তাকে আমরা মেধাবী ছাত্র বলে গণ্য করতে পারি। তার ভিতরে এখন না, তাকে শুধু মেধাবী ছাত্র নয়, তাকে ভালো ছাত্র হিসাবে গণ্য করতে পারি। মেধা থাকলে তো আর হয় না, ভালো ছাত্র হতে হবে। ভালো ছাত্র আর মেধাবী ছাত্র এক কথা নয়। তো আমরা এখন প্রথমত আমরা যে গুণাবলীর কথা বলবো সেটা হচ্ছে মেধাবী। মেধাবী ছাত্র মানে কি? যে সবকিছু অতি দ্রুত শিখতে পারে, ভালো পড়তে পারে, মুখস্থ বিদ্যাও ভালো, তার লেখনী শক্তিও ভালো, অত্যন্ত সবকিছু দ্রুততার সাথে করতে পারে। তাছাড়া সে সবকিছু মনে রাখতে পারে, অতি সহজে পরীক্ষার খাতায়ও সে লিখতে পারে। সকল প্রশ্নের উত্তর খুব দ্রুত বেগে লিখতে পারে। এইসব কিছু তার যে অসাধারণ মেধার কারণে সেটা সম্ভব হয়। তাহলে এটা মেধাবী হওয়াটাও একজন ছাত্রের একটা গুণাবলী। তবে সকল গুণাবলী, মেধাবী হলেই সকল গুণাবলীর অধিকারী হয়ে যাবে এমন কোনো কথা নয়। আরো অনেক গুণাবলী রয়েছে। তাকে দায়িত্বশীল হতে হবে বা দায়িত্ববান হইতে হবে, রেসপন্সিবল হইতে হবে। তার পড়াশোনায় রেসপন্সিবল বা দায়িত্বশীল হতে হবে। তাকে বিশেষ করে তাকে পড়াশোনায় যত্নবান হতে হবে এবং সে দায়িত্ব যদি ভালোভাবে পালন করে সে তাহলে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আর পড়াশোনার ব্যাপারে যত্নশীল হওয়ার পাশাপাশি তাকে ব্যক্তিগত জীবনেও তাকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার ভিতরে কোনো অলসতা থাকতে পারবে না। মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। কাজেই অলসতা হলো মেধার শত্রু। অলসতা ভালো ছাত্রের শত্রু। ভালো ছাত্র হওয়ার পথে অন্যতম বাধা হচ্ছে অলসতা। অলসতা করলে কোনোদিন ভালো ছাত্র হওয়া যায় না, পরিশ্রম করার মানসিকতাও থাকে না। তাহলে যারা দায়িত্ববান হয়, দায়িত্বশীল হয়, কাজে কর্মে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকে, অলস থাকে না, অলসতা পরিত্যাগ করে, পরিশ্রমী হয়, তারা ক্লাসের সেরা ছাত্র হিসাবে যেমন আবির্ভূত হয়,
তেমনি ভাবে পরীক্ষার সবসময় তারা ভালো রেজাল্ট করে থাকে। তারপরে শুধু মেধাবী হলেও চলবে না, দায়িত্বশীল হলেও চলবে না, তার চরিত্র যদি ভালো না হয়, সে যদি সৎ না হয়, তাহলে তার কোনো মূল্যই নেই। কেননা একজন মেধাবী ছাত্র যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তার মেধা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। আর একজন খারাপ ছাত্র যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে একজন ছাত্র মাত্রই হতে হবে চরিত্রবান, সততার অধিকারী হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, তাকে সত্যবাদী হতে হবে, তাকে আদর্শবাদী হতে হবে, এবং লেখাপড়ার পাশাপাশি তাকে সৎ জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। তারপরে আমরা যে একজন ভালো ছাত্র হতে গেলে যে গুণটার কথা আমাদের বলতে হয় সেটা হচ্ছে তাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। কাজে এটা একজন ভালো ছাত্রকে সবসময় মনে রাখতে হবে। পরিশ্রম না করলে কোনো কিছু হয় না। যে ছাত্র যত বেশি পরিশ্রমী এবং যার পরিশ্রমের মাত্রা যত কঠোর, সে তত বেশি ভালো ছাত্র হিসাবে পরিগণিত। কারণ ভালো ছাত্র কখনো তার কাজে ফাঁকি দেয় না, এবং তারা পরিশ্রম করে, আনন্দের সাথে পরিশ্রম করে সে আনন্দ পায়, এবং যেমন পরিশ্রম করে সে তেমনি ভাবে সে তার ফলও লাভ করে থাকে। আর এই বৈশিষ্ট্যটি শিক্ষার্থীকে বাস্তব জীবনের সাথে পরিচয় করতে শেখায়। তারপরে আসা যাক, এখন পরিশ্রমী তো হবে, আরেকটা জিনিস হলো তার সময় জ্ঞান থাকতে হবে, তাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে। ভালো ছাত্র কোনোদিন সময়ের অপচয় করে না। নির্ধারিত সময়সীমার ভিতরে তাকে সবকিছু করতে হবে। যেমন ধরা যাক ইন্টারমিডিয়েটে পড়া একজন ছাত্রছাত্রী বা উচ্চ মাধ্যমিকে পড়া একজন ছাত্র বা ছাত্রী, তার 2 বছর মেয়াদ থাকে। 2 বছর তার কোর্সের সীমা হচ্ছে 2 বছর। এই 2 বছরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুটো সময় তাকে কাজে লাগাতে হবে। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে কাজে লাগাতে হবে। সবসময় ক্লাসের পড়া, যেদিনের পড়া সেদিন শেষ করতে হবে। আর এটা একটা কোর্স, এটা মনে রাখতে হবে। সারা বছর পড়াশোনা না করে, পড়ালেখা না করে, ক্লাসে মনোযোগী না হয়ে, ক্লাসে ফাঁকি দিয়ে বাড়িতে বসে থেকে এখানে সেখানে সময় কাটাইলে তাহলে কিন্তু সে ভালো ফলাফল করতে পারবে না, তার পক্ষে ভালো ছাত্র হওয়া সম্ভব না। কারণ এই সবকিছুর একটা নিয়ম কানুন আছে, সবকিছুর একটা কোর্স আছে। এই যে 2 বছরের কোর্স দেওয়া হচ্ছে, প্রতিটা কোর্সে একটা প্রথম থেকেই পড়ালেখা করে যেতে হবে, বইটা ভালোভাবে পড়ে যেতে হবে, তারপর সবকিছু সিস্টেমেটিক পদ্ধতিতে করতে হবে, যখনকার পড়া তখন শেষ করতে হবে। সারা বছর না পড়ে পরীক্ষা যখন আসবে তখন হুড়মুড় করে যখন বইটা ধরবে তখন মাথায় কিছু ঢুকবে না। একটা কথা আমরা প্রায় বলতে শুনি, আমরা প্রায় আগে পড়েছিলাম ব্যাকরণ বইতে বা রচনা বইতে, যে তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে। তাহলে স্বাভাবিক ব্যাপার, সারা বছর পড়াশোনা করবে না, তাস খেলা বা যে কোনো কারণেই হোক সময়ের অপচয় করে পড়াশোনা করে না, পড়ালেখা করে না, ক্লাসে যায় না, ক্লাসে থাকে না, কলেজে যায় না, ক্লাসে অনুপস্থিত থাকে, তাহলে বিশেষ করে গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে এইসব প্রবণতা বেশি দেখা যায়। যার ফলে তারা পরীক্ষার সময় ভালো করতে পারে না, সারা বছর পড়ালেখা করে না, পরীক্ষার সময় এসে পড়তে যায়, তারা করে কিছুই বুঝতে পারে না। তাহলে সময়ের কাজ সময়ে করতে হবে, আর রুটিন মাফিক সবকিছু পড়ালেখা করার জন্য রুটিন মাফিক সবকিছু করতে হবে, কাজকে ভাগ করে নিতে হবে, সেভাবে মনোনিবেশ করতে হবে, মনোযোগ সহকারে মনোনিবেশ করতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে পড়াশোনা করতে হবে। আর এটা যদি একজন ভালো ছাত্র, এর মাধ্যমে ভালো ছাত্র হওয়া যায়, এবং ভালো ছাত্র হলে এভাবে যদি সময়ের প্রতি দৃষ্টিপাত করে খেয়াল রেখে যদি পড়ালেখা করে তাহলে অবশ্যই সে সফলতার মুখ দেখবে। তারপরে সবচেয়ে বড় জিনিস হলো একটা মনস্তাত্ত্বিক গুণ থাকা দরকার, সেটা হচ্ছে
যে কোনো ছাত্রকেই, শুধু ছাত্রছাত্রী কেন, বাস্তব জীবনে সর্বক্ষেত্রেই সফলতা লাভ করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হলো আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স। যে আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো, আমার দ্বারা হবে না এ কথা বলা যাবে না, তাহলে সব শেষ। হ্যাঁ, আমি পারবো এ কথা বললে কিন্তু অর্ধেক এগিয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ অর্ধেক কাজ করা হয়ে যাবে, বাকিটা পরিশ্রম। তাহলে এটা মনে রাখতে হবে, যার বিশ্বাসের জোর বেশি তার সফলতার মাত্রাও তত বেশি। যার আত্মবিশ্বাস বেশি সে তত বেশি সাফল্য লাভ করতে পারে। হ্যাঁ, তাহলে যাদের প্রচন্ড, যে সমস্ত ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে এবং যারা প্রচন্ড আত্মবিশ্বাসের অধিকারী হয়, তারা পরীক্ষায় ভালো করে, তাদের পরীক্ষার ফলাফলও ভালো হয়। আর তারা তারা যখন তাদের অধ্যবসায়ের সাথে তারা পরিশ্রম করে, তখন এটার সাথে আত্মবিশ্বাসের সাথে যখন পরিশ্রম করে, তখন তাদের পড়াশোনার বিশ্বাস দিন দিন বাড়তে থাকে। আর একজন ভালো ছাত্র মানেই এই সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে, অর্থাৎ আত্মবিশ্বাসের অধিকারী হতে হবে। তারপর হলো, একজন ভালো ছাত্রকে রুক্ষ হওয়া চলবে না, মেজাজি হওয়া চলবে না, তার ব্যবহার অমায়িক হতে হবে। এই জন্য তাকে, ভালো ছাত্ররা সবসময় মিশুক হয়, তারা নম্র হয়, ভদ্র হয়। আর এই গুণাবলীর কারণে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে, অপরের মন জয় করতে পারে অতি সহজেই। আর তাদের সুন্দর ব্যবহারের কারণে বিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও তাদেরকে ভালোবাসেন এবং শিক্ষকেরা এই সমস্ত ভালো ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে খুবই আনন্দ বোধ করেন। হ্যাঁ, আর খারাপ ছাত্রছাত্রীদের আসলে তারা, যারা বেশি রুক্ষ টাইপের, যারা বেশি বদমেজাজি, যারা অবাধ্য ছাত্র, তাদেরকে শিক্ষকেরাও পছন্দ করেন না। বিশেষ করে যারা ক্লাসের ভিতরে গোলমাল করে, তাদের একজনের কারণে আরো 10 জনের ক্ষতি হয়। কারণ 10 জনকে খারাপ করার জন্য একজন ছাত্রই যথেষ্ট। ক্লাসের ভিতরে, ধরা যাক ক্লাসের ভিতরে সবাই মনোযোগ সহকারে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করছে, 2-3 জন বসে বসে আলাপ করছে, তখন এই 2-3 জন, বাকি যারা 10-20 জন রয়েছে বা আরো 100 জন রয়েছে, 50-60 জন রয়েছে, 100 জন রয়েছে, তাদেরকে ডিস্টার্ব করছে, তাদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবে এটা হবেই। মনোযোগ, তাহলে মনোযোগ থাকে না। আর শিক্ষকের পক্ষেও সব সময় সারাক্ষণ যদি এই গোলমাল মিটানোর কাজেই তাকে চিন্তা করতে হয়, তাহলে এই সমস্ত খারাপ ছাত্রছাত্রীদের জন্য, তাহলে তো ক্লাসের ভিতরে তিনি ভালোভাবে পাঠদান করতে পারবেন না। শিক্ষকের অবশ্যই কন্ট্রোল করার ক্ষমতা থাকতে হবে, কিন্তু কন্ট্রোল সব সময় সব ছাত্রছাত্রীকে করা যায় না। বিশেষ করে যারা অজ্ঞ টাইপের ছাত্রছাত্রী, যাদের ফাউন্ডেশন খারাপ, যাদের পড়ালেখা সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহও নেই, হ্যাঁ, তাদেরকে দমন করা আসলে খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তো তাদেরকে বিশেষ কৌশলে দমন করতে হয়। এই জন্য আরো কিছু প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের এই জন্য দরকার, তাদের শিক্ষকদেরও প্রশিক্ষণ নেওয়া খুবই দরকার। আর এসবের পাশাপাশি মনোযোগী হতে হবে ছাত্রছাত্রীদেরকে। একটা ভালো ছাত্রের অন্যতম গুণ হচ্ছে মনোযোগ, ক্লাসে মনোযোগ দেওয়া। একটু আগে যেটা বললাম যে খারাপ ছাত্রের কারণে ভালো ছাত্রও কিন্তু মনোযোগ হারিয়ে ফেলে, তাদেরও কিন্তু ডিস্টার্ব হয়। তাহলে ক্লাসে যদি মনোযোগী হয় ছাত্রছাত্রীরা, তাদের এই একাগ্রতার দরুন তারা পড়াশোনার জন্য অধিক সময় দিতে পারে। আর ক্লাসে যখন তারা মনোযোগী হবে, স্বাভাবিকভাবেই তাদের মুখস্থ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের লেখনী শক্তি তীব্র হবে, তাদের স্মৃতিশক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। আর ভালো ছাত্র হবার এই কৌশলটি তাদের প্রকৃত মেধাবী হতে সহায়তা করবে। এই মনোযোগ লেখাপড়ার বাইরেও সুন্দরভাবে তাদেরকে চলতে সাহায্য করে থাকে। এই মনোযোগ শুধুমাত্র শ্রেণীকক্ষেই নয়, তাদের বাস্তব জীবনে, তাদের
অন্যান্য ক্ষেত্রেও সেটার প্রভাব পড়বে, বাড়িতেও সেটার প্রভাব পড়বে। তারপরে যে একজন ছাত্রছাত্রীর যে কোয়ালিটি বা গুণ থাকতে হবে সেটা হলো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ। একজন ছাত্রছাত্রী ভালো ছাত্রছাত্রী মানেই হচ্ছে সে শ্রেণীর সকল কার্যক্রমে সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। যেমন শিক্ষক যখন বাড়ি কাজ দেবে তখন তাকে সে বাড়ি কাজ করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে। ক্লাসে পড়া বলতে বললে সেটা বলতে হবে। টিচারকে প্রশ্ন করতে হবে। যে ছাত্রছাত্রী প্রশ্ন করে না সে আসলে ভালো ছাত্রছাত্রী নয়। শিক্ষকেরা সেই সমস্ত ছাত্রছাত্রীকে পছন্দ করে যারা শিক্ষককে প্রশ্ন করে, ব্যতিব্যস্ত করে, তবে হয়তো ফালতু প্রশ্ন নয়, একটা রেলিভেন্ট প্রশ্ন করতে হবে, প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে। অবাস্তব অপ্রাসঙ্গিক প্রশ্ন করে শিক্ষককে ব্যতিব্যস্ত করে তোলা এটাও ভালো নয়। প্রাসঙ্গিক প্রশ্ন করতে হবে যাতে সে শিখতে পারে। আর যারা এই যে সমস্ত শিক্ষার্থী বা ছাত্রছাত্রী টিচারকে প্রশ্ন করবে, বাড়ির কাজ করবে, ক্লাসের পড়া বলবে এবং শিক্ষকের কথা মতো শ্রেণীকক্ষে অন্যান্য কার্যক্রমে, ক্রিয়েটিভ কার্যক্রমে বা সৃজনশীল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, তারাই আসলে শ্রেণীকক্ষের বা ক্লাসরুমের প্রাণ হিসাবে অভিহিত হবে। এরাই শ্রেণীকক্ষকে মাতিয়ে রাখে, এরা নিয়মিত ক্লাসে ও ক্লাস পরীক্ষায় উপস্থিত থাকে। সুতরাং তাদেরকে শুধু বাড়ির কাজ করলেই হবে না, তাদেরকে বিভিন্ন সাপ্তাহিক পরীক্ষা বা টিউটোরিয়াল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষকের কথা মতো লিখতে হবে, বলতে হবে, পড়তে হবে, পার্টিসিপেট করতে হবে, ডিসকাশন টু ডিসকাশন মেথডে অংশগ্রহণ করতে হবে, যেখানে লেকচার শুনতে হবে। ট্রেডিশনাল লেকচার মেথড দিয়ে তো সবকিছু হয় না, এখন আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো তাদেরকে মনে রাখতে হবে। তাহলে আর সবচেয়ে বড় কথা হলো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে একদিন আসলো, আবার কয়েকদিন থাকলো না, অথবা একেবারেই আসলো না, তাহলে হবে না। একটা ধারাবাহিকতা থাকতে হবে। এখানে ক্লাসে যদি ধারাবাহিকভাবে তারা আসে, সব সময় আসে, তাহলে পাঠদান শিক্ষকেরও পাঠদান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে, পাশাপাশি শিক্ষকও আনন্দ পান এবং ছাত্রছাত্রীরাও খারাপ করতে পারে না। ছাত্রছাত্রী যদি ক্লাসে উপস্থিত থাকে তাহলে সেখানে তাহলে তারা ফেল করতে পারে না। অন্ততপক্ষে তাদের মনোযোগ যদি থাকে, 10টা কথা বললে কি 2টা কথা কি মনে থাকবে না? এটা কি হয়? তাহলে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ এটা হচ্ছে একজন ভালো ছাত্রছাত্রীর অন্যতম গুণাবলী। কারণ আমি মনে করি এটাই আসলে সবচেয়ে মেইন পয়েন্টটা। অন্যান্যগুলো তো আছেই, তারপর সবচেয়ে বড় কথা হলো যে একজন ছাত্রছাত্রীকে পড়ুয়া হইতে হবে। তাকে ভালো ছাত্র যারা আছে তারা আসলে শিক্ষকের পড়ানোর আগেই বইটা কিনেই কিন্তু পড়া শুরু করে দেয়। প্রতিটি চ্যাপ্টার ভালোভাবে পড়া শুরু করে দেয়। আমরা যখন ছোটবেলা যখন স্কুলে পড়তাম, স্কুলে ভর্তি হই, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমরা নতুন বই পেলে এটা কি আছে না আছে সবকিছু দেখার আমাদের একটা আগ্রহ ছিল। কিন্তু বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আমি এই প্রবণতা দেখতে পাচ্ছি না। তাহলে তারা কিভাবে কবি, লেখক, সাহিত্যিক হবে, তারা কিভাবে লিখবে, পড়বে বা কিভাবে কি করবে, তাদের পড়ার প্রতি কোনো আগ্রহ আমি দেখছি না। আর এখানে যদি ভালো যে ছাত্র পড়ুয়া হবে সে সিলেবাসের, অর্থাৎ এখানে পরীক্ষার অনেক আগেই সে সিলেবাস শেষ করে ফেলবে, শিক্ষক পড়ানোর আগেই সে শেষ করে, মানে অনেকটা সে পড়ে ফেলবে। এদের আসলে এই সমস্ত ছাত্রছাত্রীর পড়ালেখার ক্ষমতা বা লেখাপড়ার ক্ষমতা অনেক বেশি থাকে। এরা এরা যে কোনো প্রতিকূল পরিবেশেই পড়তে পারে, বুঝতে পারে এবং মুখস্থ করতে পারে। কিন্তু সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদের এই ধরনের গুণ সাধারণত দেখা যায় না। তারা সাধারণত পড়ুয়া হয় না, তারা বই পড়াতে তাদের আগ্রহ দেখা যায় না, বই পড়তে তারা অনাগ্রহী থাকে। বই পড়াকে তারা বোঝা মনে করে। আসলে এরা কোনো ভালো ছাত্র নয়, এরা তো মেধাবী হওয়ার প্রশ্নই ওঠে না। তারপর আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে, এখন স্বাস্থ্য যদি ভালো না থাকে, একজন ছাত্রছাত্রী যদি রোগা হয়, একজন ছাত্রছাত্রী যদি সারা বছর শুধু অসুস্থই থাকে, তাহলে সে কি করে পড়ালেখা করবে? এটা অন্যতম বাধা। কারণ সুস্থ দেহেই তো সুস্থ মন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। কাজেই রোগ আসলে হলে সে
পড়ালেখায় মনোযোগী হবে কিভাবে? কখনো হতে পারবে না। হ্যাঁ, আর পড়ালেখার জন্য বা লেখাপড়ার জন্য দরকার হয় নিরোগ দেহ বা সুস্থ দেহ। আর সুস্থ শরীর যদি সুস্থ থাকে, তা পড়াশোনার জন্য সে যে কোনো ছাত্রছাত্রী অধিক পরিশ্রম করতে পারবে। শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগবে না, আর সেখানে একাগ্রতার তো প্রশ্নই ওঠে না, মনোযোগের তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আর ছাত্র জীবনে অসুস্থ হতেই পারে, কিন্তু সবকিছুরই তো সমাধান আছে। এখানে অসুস্থ হলে সাথে সাথে এখানে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, তাকে যদি শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে, মানসিকভাবে অসুস্থ হলেও মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে। এইভাবে বা প্রয়োজনে মনোবিজ্ঞানী শরণাপন্ন হতে হবে, প্রয়োজনে কাউন্সেলিং এর ব্যবস্থা করতে হবে। এগুলো করলে তারপর তো সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে সুস্বাস্থ্যের অধিকারী হতেই হবে একজন ছাত্রছাত্রীকে, এটা অন্যতম গুণ, যে কোনো ভাবে হোক। তারপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবনের একটা টার্গেট বা লক্ষ্য থাকতে হবে, গোল থাকতে হবে। একটা কথা বলা হয় যে ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং, এনি রোড উইল গেট দেয়ার। তুমি যদি না জানো যে তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি আসল গন্তব্যে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, সেখানে তুমি অনেক পথ পাইতে পারে, কিন্তু আসল গন্তব্যে তুমি পৌঁছাতে পারবে না। তাহলে একজন ছাত্রছাত্রীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে তাকে তার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য হচ্ছে একটা পরিকল্পনারই অংশ, একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। আর সে প্ল্যানের একটা অংশ হচ্ছে একটা গোল বা লক্ষ্য। হ্যাঁ, অর্থাৎ কোনো অভিপ্রেত ফল অর্জন করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে আসলে লক্ষ্য বা গোল। একজন ছাত্রছাত্রীর মধ্যে সেই গোল থাকতে হবে। সেই গোল বা লক্ষ্য যদি না থাকে, তাহলে সে কিছুই করতে পারবে না। এখানে যদি একজন ছাত্রছাত্রী যদি তার লক্ষ্য স্থির করে থাকে, তার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত, তাহলে কি হবে? সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে পরিশ্রম করবে। সে জানে সে যে তাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, আর লক্ষ্যে পৌঁছাতে হলে তাকে স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব শিক্ষা জীবন শেষ করতে হবে ধাপে ধাপে। তাহলে এগুলো যখন সে মনে রাখবে, তখন সে তার পড়ার মাত্রা বেড়ে যাবে, তার পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে যখনই পড়ায় মন বসবে না, তখনই চিন্তা করতে হবে যে আমার জীবনের লক্ষ্য কি। যে কোনো ছাত্রছাত্রীকেই সে যখন তার জীবনের লক্ষ্য স্থির করবে, সে স্বপ্ন দেখতে শিখবে। সে অনেক গাড়ি বাড়ির মালিক হচ্ছে, সে অনেক উদ্যোক্তা হচ্ছে, শিল্পপতি হচ্ছে, বা বিভিন্ন বিশাল ম্যানেজার হচ্ছে, বা বিজ্ঞানী হচ্ছে, কৃষিবিদ হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে। তাহলে তাকে এই লক্ষ্যগুলো স্থির করতে হবে, তাহলে এগুলো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন নিয়ে নাড়াচাড়া করতে হবে। তাহলেই তার ভিতরে পড়াশোনার আগ্রহ জাগবে। আর শুধু পাঠ্য বই পড়লেই হবে না, পাঠ্য বই বহির্ভূত কিছু পড়তে হবে। পাঠ্য বই বহির্ভূত বই পড়তে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। যেমন একজন ছাত্রছাত্রীকে সাধারণ জ্ঞান পড়তে হবে, সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে হবে, তাকে পত্রপত্রিকা পড়তে হবে, আরো অনেক কিছু পড়তে হবে। যেমন তাকে উপদেশমূলক বিভিন্ন বই পড়তে হবে, তাকে বিভিন্ন জীবনী বা বিভিন্ন গল্প, উপন্যাস, হ্যাঁ, সাহিত্য ইত্যাদি সবকিছু, সংস্কৃতি অঙ্গন সবকিছু সম্পর্কে তার ধারণা থাকতে হবে। বিভিন্ন বিষয়ের উপর তাকে বই পড়তে হবে। বিভিন্ন ডিসিপ্লিনের বই তাকে পড়তে হবে, এ সম্পর্কে তার নলেজ থাকতে হবে। শুধু এলেমের যুগ থাকলে হবে না, হেলেমের জন্য থাকতে হবে। এটা একটা গ্রামীণ কথাবার্তা। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন ছাত্রছাত্রীকে শুধুমাত্র মেধাবী হলেই চলবে না, তার আরো অনেক কিছু জ্ঞানের অধিকারী তাকে হইতে হবে। তাকে এক কথায় আমি যেটা বলেছি, তাকে প্রথমত মেধাবী হতে হবে, তারপর তাকে দায়িত্ববান হতে হবে, তাকে সৎ চরিত্রের অধিকারী হতে হবে, তাকে পরিশ্রমী হতে হবে, তাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে, সময়ের সদ্ব্যবহার করতে শিখতে হবে, জানতে হবে। তার আত্মবিশ্বাস থাকতে হবে, তার অমায়িক ব্যবহার থাকতে হবে, তাকে মনোযোগী হতে হবে, তাকে শ্রেণী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে, সে পড়ুয়া হতে হবে, তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাকে জীবনের লক্ষ্য স্থির করতে হবে। তারপর তাকে পাঠ্য বই ছাড়াও পাঠ্য বই বহির্ভূত বই পড়তে হবে। এক কথায় তাকে মেধাবী হতে হলে বা ভালো ছাত্র হতে হলে
তাকে আরো অনেক গুণাবলীর অধিকারী হতে হবে, এই সমস্ত গুণাবলীর অধিকারী হতে হবে। আর এই সমস্ত গুণ যখন একজন ছাত্রছাত্রীর মধ্যে থাকবে, তখনই সে আসলে প্রকৃত অর্থে ভালো ছাত্র হিসাবে পরিগণিত হতে পারবে, তাকে ভালো ছাত্র হিসাবে গণ্য করা যাবে। তো এখানে তোমরা যারা শিক্ষার্থী রয়েছো, এখানে আমার ভিডিও যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি চিন্তা করে দেখেছো যে তোমাদের মধ্যে এই যে গুণাবলীর কথা আমি বললাম, এই গুণগুলো কি তোমাদের মধ্যে আছে? না থাকলে তোমরা অর্জন করার চেষ্টা করো, তাহলে নিশ্চয় তোমরা সফল হবে। তোমরা এই সমস্ত গুণাবলী সহ আরো অনেক গুণাবলী অর্জনের মাধ্যমে তোমরা নিজেদেরকে একজন আদর্শ, চরিত্রবান, মেধাবী তথা ভালো ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং মেধাবী ছাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোমরা সফলতা লাভ করতে পারবে এবং এবং দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে, পরবর্তীতে দেশ সেবায় অংশগ্রহণ করতে পারবে, বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে দেশ ও জাতির অশেষ মঙ্গল সাধন করতে পারবে। আমি আশা করি তোমরা সফল হবে। তোমাদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রিয় সুধীবৃন্দ, ছাত্রছাত্রীদের কথা বলেছি, আপনাদেরকেও আপনারা যারা শুনছেন, ছাত্রছাত্রী ছাড়াও আপনারা যারা শুনছেন, তাদের প্রতি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবার, ছাত্রছাত্রী সহ আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে অনুরোধ, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে, এবং সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করবেন এবং তারপর অল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি যত ভিডিও দেব সবগুলো আপনারা অগ্রাধিকার ভিত্তিতে ইউটিউবে পেয়ে যাবেন। পাশাপাশি আমি ফেসবুকে আমার সাথে যারা রয়েছেন তারা অলরেডি পেয়ে যাবেন, সেখানেও আপনারা এই কাজটি করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো আজকে আর নয়, আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।